আসসালামু আলাইকুম। তোমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাদের সিলেবাস শেষ। কালকে শেষ করে দেওয়া যেত। শুধুমাত্র সামান্য একটা পোর্শন না, একটা টাইপ বোঝানোর জন্য হচ্ছে আজকে আপনাদের সবাইকে ডাকা। বাকি মোটা দাগে হচ্ছে আমাদের পুরো সিলেবাসই শেষ। স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার। আপনারা এই সাইটটা আমি গতকালকে দেওয়া হয়েছে গ্রুপে। আহ, আমরা যে অঙ্কটা করতেছিলাম সেখানে হচ্ছে এতদিন আমরা শুধুমাত্র কলাম ক্যাপাসিটি বের করছিলাম। হ্যাঁ। আহ, কিন্তু যে ইফেক্টিভ কোএফিসিয়েন্ট ছিল কে, সেটা আইদার প্রশ্নে দেওয়া ছিল, অথবা হচ্ছে আমরা পিন সাপোর্ট থাকলে অ্যাজিউম করে নিতাম। কিন্তু 4.12 থেকে আমরা এই জিনিসটা কিভাবে বের করে সেটা শিখছিলাম। তো এখানে আমরা মেইন যে সূত্রটা শিখছিলাম সেটা হচ্ছে দুইটা পয়েন্টের জিনিস বের করতে হয়। যেমন আমার যদি একটা কলাম এ বি দেওয়া থাকে, তাহলে এ পয়েন্টের জন্য আমার ফার্স্ট একটা ভ্যালু ক্যালকুলেট করতে হয়, আর বি পয়েন্টের জন্য আমার আরেকটা ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তারপর ওই ভ্যালুটা টেবিলে বসে আমার কে এর ভ্যালু আসে। তো এখানের ক্ষেত্রে আমরা যেহেতু লাস্ট ক্লাসে একটু তাড়াতাড়ি দেখছিলাম জিনিসটা, আজকে ওই একই জিনিস জাস্ট একটু রিপিটেশন হবে আর কি। আর আহ, এটার একটা টাইপ আছে, সেটা নিয়ে একটু ডিসকাস করা হবে। যেমন আপনারা অবগত আছেন যে ফর জয়েন্ট এ যদি আমি চিন্তা করি, এটার ক্ষেত্রে আবার টেবিলের মানটা বের করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ আইসি বাই এলস। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কলাম, সি মানে কলাম বোঝায়, আর জি মানে গার্ডার বা বিম বোঝায়। তো এখন আমরা যখন পয়েন্ট এ দেই, তখন এ পয়েন্টে দুইটা কলাম সংযুক্ত আছে। একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে এ পয়েন্ট যদি আপনি ধরেন, একটা একটা এই পয়েন্টে দুইটা কলাম। তো সামেশন অফ আইসি একবার হচ্ছে এটা একটা ক্যালকুলেট করতে হবে, প্রথমটা ডাব্লিউ 12 × 96। তারপর আরেকটা আইসি যেটা ডাব্লিউ 12 × 120। তো আর এল এর মান আমার জানা, এল এর মান কত? 12। তো এই জন্য প্রথমটাতে হচ্ছে লবটা এরকম হচ্ছে, আর হরটা হবে কি, এতে যে কয়টা পিন যুক্ত আছে, যতটা বিম হবে ততবার হচ্ছে আই, সেই করসপন্ডিং আইটা যোগ হবে। তো এখানে দুইটা বিম যুক্ত আছে, একটা হচ্ছে একটা স্পেসিফিকেশন হচ্ছে 24 আর 55, আর একটা হচ্ছে 24 আর 68। তো এখান থেকে আমরা হচ্ছে জি পয়েন্টটা বের করতে হবে। তো পয়েন্ট জয়েন্ট এ এর জন্য আমার যেটা জি বের হবে, তারপরে জয়েন্ট বি এর জন্য আমার কিন্তু আবার সেম ভাবে কাজ করতে হবে। তখন আমি যদি জয়েন্ট এ থেকে ফোকাস সরাই জয়েন্ট বি তে দিই, তাহলে দেখবেন যে এখানে দুইটা জিনিস, এটা হচ্ছে কলাম দুইটা, এটা হচ্ছে ডাব্লিউ 12 × 120, আর আরেকটা সেম ডাব্লিউ 12 × 120। এই যে এই জন্য দুইটাই সেম হচ্ছে 170/12। ও আচ্ছা, এন কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আই সমান হতে পারে, যেহেতু এটা সেকশন সেম, এই জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া সমান। কিন্তু এর যে লেন্থ অথবা যদি হাইট বলে, কলামের ক্ষেত্রে যদি আমরা হাইট বলি, সেটা কিন্তু ডিফারেন্ট। তো একবার হচ্ছে 15 হবে, আরেকবার 12 হবে। এই যে একবার 12 দিচ্ছে, একবার 15 দিচ্ছে। ঠিক আছে। আর বিমেরটা কি, 24 55 24 64, এটা এটা সেম দেখে আগে একবার ক্যালকুলেট করছে যেটা তারা, ওইটাই ডিরেক্ট বসাই দিচ্ছে আর কি, আবার নতুন করে ক্যালকুলেট করে। ওকে। তো আমরা এখান থেকে আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমার দুটা ভ্যালু পাইছি। একটা হচ্ছে 0.94, যেটা এ পয়েন্টের জন্য, এটা ফর পয়েন্ট এ। আরেকটা হচ্ছে 0.95, যেটা হচ্ছে ফর পয়েন্ট বি। তো আমরা হচ্ছে কম্পারেটিভলি ক্লিয়ার পিকচারটাতে গেছিলাম। ক্লিয়ার পিকচারটাতে গিয়ে এখানে 0.9 আর 0.95, মেবি 0.9, সরি 0.94, 0.94 আর 0.95 আমরা দুটো নিয়েছিলাম। একটা হচ্ছে 0.94 ধরেন, একটা এইখানে, আর একটা হচ্ছে 0.95। তো আচ্ছা, এখানে আসবে, এরকম কাছাকাছি একটা আসবে।
তো দুইটাকে যোগ করে দিলে যেটা হবে, যোগটা স্কেল দিয়ে করতে হবে অবশ্যই। তো দুইটাকে যোগ করে দিলে যেটা হবে সেটাই, যেটা ছেদ করবে আর কি, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত কে এর মান। এখন এইটুকু আমরা গত ক্লাসেই দেখছিলাম, কিন্তু একটা জিনিস ডিসকাস করা হয়নি, সেটা হচ্ছে এই যে গ্রাফ কিন্তু দুইটা, এইটা আর এটা কিন্তু সেম না। যদি আমি এটাকে এক নাম্বার গ্রাফ বলি আর এটাকে দুই নাম্বার গ্রাফ বলি, দুইটা কখনোই সেম না। ঠিক আছে? আহ তো কোনটা কখন ইউজ করতে হবে, তো সেটা দেখতে হবে। তো এটা ইউজ করার জন্য প্রথম যে ক্রাইটেরিয়াটা দেখতে হয় সেটা হচ্ছে আহ, এই কথাটা, সাইডস ওয়ে ইনহিবিটেড আর সাইডস ওয়ে আনইনহিবিটেড। এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? এই দুইটা ওয়ার্ড দ্বারা কি বুঝছে, এটা যদি আমাদের ওয়ার্ড এ আর এটা ওয়ার্ড বি হয়, সাইডস ওয়ে ইনহিবিটেড আর সাইডস ওয়ে আনইনহিবিটেড, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সেটা ইনহিবিট স্ট্রাকচারটা আসলে কোনো ধরনের সাইড সোয়ে হবে না, আর আনহিবিটেড এর ক্ষেত্রে ওটা। আপনি শিওর? জি স্যার, তো তাই। আচ্ছা, আচ্ছা, আরো অন্য কেউ বলবেন? স্যার এখানে হচ্ছে এই সাইড ওয়ে ইনহিবিটেড মানে হচ্ছে আমার এখানে যে প্রিভেন্ট করবে আর কি, মানে সাইড ওয়ে হতে দেবে না আর কি, মূলত এটা আর কি। আর এই ক্ষেত্রে হচ্ছে আনইনহিবিটেড মানে প্রিভেন্ট করতে পারবে না। আচ্ছা, মানে আমি মতো কথা বুঝতে পারি নাই অবশ্য। আচ্ছা দাঁড়া, তাহলে ফিগারের নাম দিয়ে দিই, ফিগারের নাম দিয়ে দিই তাহলে। এবার বলে এ তে কি হবে আর বি তে কি হবে, মানে এ কিসের জন্য আর বি কিসের জন্য, এবার এক্সপ্লেন করো তাহলে, তাহলে বুঝতে পারবো। স্যার এটা হচ্ছে আমাদের যে ইটা মানে যে ফ্রেমটা আছে আর কি, স্ট্রাকচারাল যে ফ্রেম, এই ক্ষেত্রে আর কি মানে আমাদের যে মুভিং যে সাইড এটা আর কি মানে করতে পারবে, রিমুভ করতে পারবে বা প্রিভেন্ট করতে পারবে। কিন্তু বির ক্ষেত্রে যেহেতু আনইনহিবিটেড, এটা আর কি মানে প্রিভেন্ট ক্যাপাসিটি মানে থাকবে না আর কি। হুম, ঠিক আছে। এখানে কথাটার মানে হচ্ছে উনি যেটা বললেন, যদি আমি প্রথম প্রথম চার্টটাতে যাই, চার্ট কিন্তু দুইটা, এটা দুইটা, হ্যাঁ একটা না। তো ফার্স্ট অফ অল এখানে যেটা আছে সাইড সোয়াই আনইনহিবিটেড, সরি, সাইড সোয়াই ইনহিবিটেড। ইনহিবিটেড মানে হচ্ছে কোনো কিছুকে রোধ করে দেওয়া। ঠিক আছে? না না, একটু, হ্যাঁ। আমরা ছিলাম হচ্ছে ইনহিবিটেড মানে কি, তো সেটা মানে হচ্ছে কোনো কিছুকে আটকানো অথবা রোধ করে দেওয়া। তার মানে যদি কোনো স্ট্রাকচার এরকম হয় যে যেটার উপরে লোড পড়লে সেটা সাইড ওয়ে হবে না, অথবা সাইড ওয়েকে রোধ করে দিবে, ধরেন হ্যাঁ, আরো ধরেন এখানে কোনো আরেকটা সাপোর্ট আছে। এখন এই স্ট্রাকচার কখনোই বাঁকবে না, এখান থেকে আপনার যতই আর্থকুইক লোড আসুক আর যাই হোক, সে যেতে একে তো ব্রেস্ট আছে, তার একটা স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে ব্রেসিং আছে তার, এটা একটা, তারপরে তার একটা সাপোর্ট আছে। এটা কিন্তু ধাক্কা মারলে সহজে বেঁকে যাবে না। বেঁকে যাওয়া বলতে আমি বোঝাচ্ছি এরকম, তবে স্ট্রাকচার পরিবর্তিত শেপ যদি এটা হয়, এটা এরকম হবে না, মানে সাইড সোয়াপ হইতে এত সহজ না। বাট সেম স্ট্রাকচার যদি আপনার অন্যভাবে হয়, তাহলে শুধুমাত্র এটাই ছিল। এখন যদি এখানে আপনি একটা ফোর্স দেন, এটা পরিবর্তিত রূপ হবে, এটা মানে এটা সোয়ে হয়েছে। তো যদি সোয়ে হয়, এটা ইউজ করতে হবে, এই স্ট্রাকচারের জন্য এটা ইউজ করতে হবে, কারণ এটা কি সাইড সোয়ে আর ইনহিবিটেড, সে সাইড সোয়েকে প্রতিরোধ করতে পারে।
আর এটা হচ্ছে সাইড সোয়াকে প্রতিরোধ করতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। এখন এক কথা হচ্ছে আমরা কিন্তু বারবার বলছি আমি এটা ইউজ করছি। এটা ইউজ করার কারণটা কি বলতো? এই চিত্র আগে দেখতে হবে, চিত্র কি দেওয়া আছে। হ্যাঁ, চিত্র কি দেওয়া আছে, যদি চিত্রতে দেখেন আমাদের কলামের লেআউটটা আগে দেখা উচিত। এই দেখেন হচ্ছে কলামের অবস্থা। এখন তারা যদি এখানে ধাক্কা দেওয়া হয় কোনোভাবে, সে অবশ্যই এইভাবে ডিফ্লেক্টেড শেপ দেখাবে, তাই না? কারণ তার তো এটাকে রেজিস্ট করার কিছু নাই, সাপোর্ট তো নিচ্ছে, তো তার সাইড সোয়াই অবশ্যই হবে। তো সেই ক্ষেত্রে এই কলাম লেআউটের জন্য আমরা এমনটা চুজ করছি যেখানে সাইড সোয়ে সে প্রতিরোধ করতে পারে। আর যদি অন্য একটা রিজন হতো, ধরেন এখানে কোনো একটা কারণে প্রেসিং টেসিং আরো অনেক কিছু দেওয়া থাকতো, তখন কিন্তু আমরা ওই টেবিলটা ইউজ করতে পারতাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাইড সোয়ে যেটা প্রিভেন্ট করতে পারে সেটা। তো এখানে দুই ধরনের টেবিল আছে। আহ, এটা দেখানোর জন্য মেনলি আমাদেরকে ডাকা। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সাইড সোয়াই আনইনহিবিটেড, যেটা হচ্ছে সে সাইড সোয়াই কে প্রতিরোধ করতে সাইড সোয়াই হবে। আর সাইড সোয়াই ইনহিবিটেড মানে সে সাইড সোয়াই কে প্রতিরোধ করতে পারতেছে, তার কোনো ধরনের সাইড সোয়াই হবে না। আহ, কথা বোঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এই যে এই বই থেকে আমি দিছিলাম, সেটা নিজেরা দেখ, এটার মধ্যে একটু অন্যরকম আছে। দেখবেন যে এই জায়গায় এসে একটা আহ, দুইটা ভিন্ন রুলস আছে ওই বইতে। তো তেমন কঠিন না, বাট নিজেরা প্র্যাকটিস করার জন্য এই অঙ্কটা খুবই ভালো। বিশেষ করে সেকেন্ড অঙ্কটা, প্রথমটা তো আপনি করে ফেলছেন, আর সেকেন্ডটা হচ্ছে আপনারা নিজেরা দেখবেন আর কি। এটার ঠিক সেম জিনিস যে কে বাইর করতে হয়, কিন্তু কে বাইর করাটা একটু কমপ্লিকেটেড। কারণ হচ্ছে এখানে সবকিছু সিমেট্রিক ছিল, এখানে সিমেট্রিক না। দেখবেন যে প্রসেস সবই একই, কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে, ওটা করলে আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, তো এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। স্যার, তো এইটা দ্বারা, হ্যাঁ বলো। ওই যে লাস্টের যে ম্যাথটা দেখাইলেন ওখানে স্যার একটু গেলে ভালো হয়। জি বলো। স্যার এইখানে স্যার মানে বলছে যে এই ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্ট ফর দ্য ফ্রেম, মানে কি এই টোটাল ফ্রেমের জন্য কি একটা কে এর ভ্যালু বের করতে হবে, নাকি প্রত্যেক মেম্বারের জন্য একটা করে কে এর ভ্যালু বের করতে হবে? আগে আমরা যেরকম করছি স্যার, এ বি এ বির জন্য আলাদা কে এর ভ্যালু আসছিল, আবার হচ্ছে বিসি এর জন্য আলাদা হচ্ছে কে এর ভ্যালু আসছিল। তো এখানে আসলে কি টোটাল ফ্রেমের জন্য একটা আসবে, নাকি প্রত্যেকটা ফ্রেমের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আসবে? আপনার কি মনে হয় কি হওয়া উচিত ছিল? স্যার আমার তো মনে হয় স্যার প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা। প্রত্যেকটা মেম্বার না, প্রত্যেকটা কলামের জন্য বসবে। যেমন আপনার এ বির জন্য একটা পাবেন, ধরেন কে এ বি, কে টি সি অথবা সি ডি যেটা হবে, কে এফ জি, তারপরে কে জি এইচ, কে সরি কে কে জি ই স্যার, ডি। প্রত্যেক ওখানে কলাম। তো তো এখানে ধরেন আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। অনেক জায়গায় লেখা থাকে যে ফুল এলিমেন্টের জন্য বের করে, তাই তো? ফর দ্য ফ্রেম, তাই না? এরকম লেখা থাকে। এটা এটা মানে হচ্ছে প্রত্যেকটা কলামের জন্য বের করা, যদি ফ্রেম বলা থাকে। তো এখানে অ্যান্সার হবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা অ্যান্সার হবে। বুঝা গেল? যে প্রশ্ন করছেন বুঝতে পেরেছেন?
তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের স্টিলের ইয়া। আহ, এখন একটু সবাই খাতা কলম খুলতে পারে, আমি ওভারঅল একটা স্ট্রাকচার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আমাদের স্ট্রাকচার শুরু হয়েছিল হচ্ছে ফাইনাইট এলিমেন্টস দিয়ে, যেটাই হচ্ছে আমাদের সিংহভাগ কভার করে স্ট্রাকচারে। তো ফাইনাইট এলিমেন্টস এর মধ্যে আমরা মোটা দাগে দুইটা মেথড দেখছি। একটা হচ্ছে ফোর্স মেথড, যেটা হচ্ছে আপনারা রিডান্ডেন্ট ধরে কাজ করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আহ, আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যে তিনটা আছে ওর বাইরে যেসব ফোর্স আছে সেটাকে রিডান্ডেন্ট ধরে তারপরে আবার তাদেরকে একসাথে করে আমরা আননোন ফোর্সটা বের করি অথবা মোমেন্টটা বের করি, তারপর হচ্ছে স্ট্রাকচারটাকে সলভ। তো এটা একটা দেখানো হচ্ছিল ফোর্স মেথড, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা মনে হয় আহ আপনাদের প্রথম দিকে করা হয়েছিল। আর সেকেন্ডে যে জিনিসটা হচ্ছে স্টিফনেস মেথড। তো স্টিফনেস মেথড টোটালি হচ্ছে আপনার ইয়া থেকে হিটলারের বই ফলো করলে আই গেস সবকিছু পাবেন। তো হিটলারের স্টিফনেস একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, ওখানে শুধুমাত্র বিমের স্টিফনেস। তো আমি সিলেবাস শুরু করার জন্য ফ্রেম অ্যাড করিনি, শুধুমাত্র বিমের ইয়া করা একেবারে ইনডিটারমিনেট স্ট্রাকচারকে সলভ করার জন্য আমরা স্টিফনেস মেথড বের করে একটা প্রসেস শিখছিলাম আর কি। তো এটা হচ্ছে মোটা দাগে আমাদের দুইটা বড় বড় জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে ফার্স্ট কোর্স অন, এই যে মেবি লোগানের বই, সেখানে আহ, আমরা হচ্ছে স্টিফনেস কোফিশিয়েন্ট, যেখানে ডিরেক্টলি দেওয়া থাকে স্প্রিং এর অঙ্ক, যদি সহজভাবে বলি, সেটা একটা মেজর পার্ট আমাদের। আর ওইটারই পরবর্তীতে আরেকটা পার্ট হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সেম অঙ্ক করা যায় পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ দিয়ে। ঠিক আছে? তো ওইটা পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ তো যদিও একটু জটিল, তবুও হচ্ছে ওই দেখা যায় যে সেম আউটপুটই আসে। তো এটা গেল মোটমাট চারটা। আর এই চ্যাপ্টার থেকে যেখানে হচ্ছে আপনারা ওই পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচটা শিখছিলেন ওই যে স্ট্রাকচার সলভ করার জন্য, সেখান থেকে আপনাদের কিছু থিওরি পড়ানো হয়েছিল ক্লাস, হ্যাঁ। যে পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ কি, পটেনশিয়াল এনার্জিটা কি আমাদের এই রিসপেক্টিভে, তারপর কোন কোন এনার্জি ক্রাইটেরিয়া কনসিডার করে এটা করা হয়। যেমন আমরা কয়েকটা পড়ছিলাম যে ম্যাক্সিমাম এনার্জি, মিনিমাম এনার্জি, তারপরে হচ্ছে নিউট্রাল এনার্জি। তো এটা ক্লাসে পড়ানো হয়েছিল। তো সেই দিকটা থিওরির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারেন এটা। আর ওই একই চ্যাপ্টারে দেখবেন যে আগে যে স্প্রিং এর অঙ্কগুলো আমরা সলভ করছিলাম, সেখানে অনেক টাইপের অঙ্ক আছে। যেমন কিছু টাইপের অঙ্ক যদি আমি খোলা একদম সরাসরি বাংলা ভাষায় বলি, অনেকটা বর্তনী টাইপের। তো ওই অঙ্কগুলো দেখা যায় যে আহ, খুব সহজে প্যাচ লাগানো যায়। তারপর হচ্ছে আমরা ওই অঙ্কগুলো থেকে যে ডিসপ্লেসমেন্ট বের করতাম, তো সেটাও একটা ইম্পর্টেন্ট। তো এরপরে আমাদের আর একটা চ্যাপ্টার ছিল যেখানে হচ্ছে আমরা আহ, বিভিন্ন এলিমেন্টের স্ট্রেস বের করতাম। সহজ বাংলা বললে আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা ছিল, হ্যাঁ। তো ওইখানে হচ্ছে আমরা মেবি প্র্যাকটিস বেশি করিনি। আমরা হচ্ছে মেবি একটা ক্লাসে হচ্ছে এটা কনসেপ্টটা বুঝেছিলাম আর একটা অঙ্ক দেখেছিলাম, আর বাদ বাকিগুলো বলা হয়েছিল আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে করার জন্য আর কি। তো এইটাই হচ্ছে আপনাদের ওভারঅল স্ট্রাকচার যেটা, সেটা ইয়ে। এবং আহ, আমি বলবো যে কোনোটাই বাদ দিবেন না, কারণ একটা বাদ দেওয়া মানে হচ্ছে আপনার মোটামুটি আপনার হাত থেকে 10 মার্ক চলে যায়। মানে আমি শিওর না, বাট খুব সম্ভাবনা আছে যে যদি কোনোটা আপনি ছাড়েন। কথা বোঝা গেল? জি স্যার। আহ, আর কারো কোশ্চেন আছে? মানে স্যার কোন পার্টে কোন টপিক থাকবে একটু মানে এটা যদি জানা যেত আর কি স্যার।
আপনাদের সাধারণত যেটা হয় এখন, এটাকে সবসময় মেনটেন করা হবে নাকি সেটা জানি না, বাট নর্মালি যেটা হয়, ধরেন হচ্ছে পার্ট এ পার্ট বি থাকে। তো তো পার্ট এ তে সাধারণত হচ্ছে আমাদের প্রথম দিককার যেসব পড়াশোনা হয় সেগুলো পার্ট এ তে থাকে। যদি আমি আপনাকে একটু বলি, যেমন ধরেন হচ্ছে আপনার ফোর্স মেথড অথবা হচ্ছে ওই যে স্প্রিং এর জিনিসগুলা, সেগুলো হচ্ছে ধরেন পার্ট এ তে থাকার সম্ভাবনা বেশি। আর পার্ট বি তে ধরেন হচ্ছে আমাদের স্টিফনেস চ্যাপ্টারের যেসব কম্পোনেন্টস আছে, তারপরে পটেনশিয়াল এনার্জি, না পটেনশিয়াল এনার্জি না থাক না না পটেনশিয়াল এনার্জি পার্ট এ তে থাকার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে ধরো আমি এখন পার্ট বির কথা বলতেছি, যে স্টিফনেস, তারপর ধরো হচ্ছে স্প্রিং এর শেষের পার্ট গুলো। হ্যাঁ, বিশেষ করে স্প্রিং এর প্রথম দিকে তো আমরা নর্মাল কাজ করতেছিলাম, পরের দিকে হচ্ছে আমরা পার্ট বি তে ওই যে পটেনশিয়াল এনার্জি দিয়ে বের করতেছিলাম। তো স্প্রিং এর পার্ট দুটো, প্রথমটা হচ্ছে নর্মাল দিয়ে, যেটা কে টোটাল একদমই সরাসরি প্রোভাইডার থাকতো। তো ওটা ধরেন পার্ট এ তে গেল, আর পটেনশিয়ালটা গেল পার্ট বি তে। দুইটা যদিও সেম অঙ্ক, বাট হয়তো অনেক সময় এরকম হয়। আর আরেকটা আছে যে এলিমেন্টের স্ট্রেস বের করা, ওইটা মাস্ট বি পার্ট বি তে যদি আসে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের সাধারণত ভাগ করা হয়, বাট এটা কোনো স্বতঃসিদ্ধ নিয়ম না, এটার ব্যত্যয় ঘটতে পারে এবং এটা অস্বাভাবিক কিছু নেই। থ্যাংক ইউ স্যার। ওকে। আর এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে, যদি কারো কোশ্চেন না থাকে আমরা আমাদের ক্লাস এখানে স্যার, কনক্লুড করতে পারি। স্যার স্যার স্টিলটা যদি একটু বলতেন কোন পার্টে কোনটা আসবে স্টিল। জি জি, তো একটু বোঝা কঠিন। স্টিলের ক্ষেত্রে ফার্স্ট ওই যে টেনশন নাম্বার মনে আছে না, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ার কি বলে ডিজাইন স্ট্রেংথ বের করতাম। তারপরে হচ্ছে সেখানে আমরা অনেকগুলো শিখছিলাম, যেমন হচ্ছে যদি বলি ব্লক শিয়ার, তারপরে হচ্ছে ওই যে স্ট্যাগার বোল্ট, যেটার উপর হচ্ছে আপনাদের টিটি হয়েছিল। তারপর একদম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যেগুলা, হ্যাঁ, স্টিলের সাথে ইয়া কি, স্টিল কেন ভালো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এইসব জিনিসগুলা। তারপর আমরা একটা ছোট চ্যাপ্টার করছিলাম, মনে আছে কিনা, ওয়েল্ডিং। তো এগুলা হচ্ছে মেনলি আপনার পার্ট এ এর অংশ। হ্যাঁ, সাধারণত থাকে। হ্যাঁ। আর পার্ট বি তে মেনলি কভার হয় হচ্ছে আপনার বি পার্ট, সরি, এটাকে বলা হয় হচ্ছে বিম আর কলাম। ঠিক আছে। তো বিম আর কলাম থেকে সাধারণত দেখা যায় যে সিংহভাগ প্রশ্ন হয়েছে। দুটো চ্যাপ্টার কিন্তু কম ছোট না, তাই অনেক ধরনের অঙ্ক আছে এখানে। তো পার্ট বি তে যদি সহজে মনে রাখতে চান, কলাম আর বিম। আর পার্ট এ তে এর বাদে যা আছে সব। বুঝছি স্যার। স্যার এই স্টিল স্ট্রাকচারে স্যার এই থিওরি আর ম্যাথের রেশিওটা কেমন থাকবে স্যার? আসলে খুব বেশি থিওরি আসবে কিনা স্যার? সেটা আমি জানি না, বাট থিওরি থাকবে এটা জানি। আর কিরকম থাকবে ওটা আমার আইডিয়া। স্ট্রাকচারেও তো থিওরি থাকবে স্যার, থ্রিতে স্যার। এবং এইসব কোর্সে সাধারণত থিওরি তেমন ফোকাসড না। এখানে যেটা ফোকাসে থাকে সেটা হচ্ছে ম্যাথ আর কি। তো থিওরি দিয়ে তত একটা আগানো যায় না। আর আমি সাধারণত মুখস্থ থিওরি দিই না, অঙ্কের থেকে যেটা বেসিক সেটাই থিওরি হিসেবে আমি দিয়ে দিই আর কি। তো আই গেস আমার মনে হয় যে অঙ্ক যদি বুঝে করেন, থিওরি সবই পারবেন আপনারা। আমি যদি পুরোটাই থিওরি দিই তবুও পারবেন, যদি আপনি অঙ্কটা বুঝে করেন। আর মুখস্থ করলে পারবেন না। ওকে স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে
স্ট্রাকচার 3 তে আমরা দেখবো যে কয়েকটা জিনিস করছি, যেমন শেপ ফাংশন, তার যে কোথায় জানি শেপ ফাংশন, তারপরে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, দেন হচ্ছে আমরা যে স্টিফনেস এর কোএফিসিয়েন্ট কে মাইনাস কে মাইনাস কে কে, তো এগুলার থিওরি সহ যদি কোনো ডিরাইভেশন থাকে একটু দেখে আসার চেষ্টা করবেন, কারণ ডিরাইভেশন যদিও লাগে না, কিন্তু ধরেন কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে তখন হয়তোবা চলে আসতে পারে। তো বাট এটা আমি শিওর না আসবে কিনা, বাট আমার কাছে মনে হয় যে যদি এটা একটু দেখে আসেন, আই গেস আপনার উপকার হবে। ওকে আর কারো কোশ্চেন? স্যার, ওই ব্রিজ ডিজাইনে আমাদের যে স্ট্রাকচার ছিল স্যার, ব্রিজ ডিজাইনে ওইখানে স্যার শেষের দিকে হচ্ছে আমরা ওই রেনফোর্সমেন্ট যে কে দিতে হয় নির্দিষ্ট ডিস্টেন্স পরে স্যার, তো ওই জিনিসটা আসলে আমরা একটু রিকল করতে পারতেছি না আর কি, মানে বুঝতে পারতেছি না শেষের দিকে স্যার। ব্যাপারটা হচ্ছে আপনাদের মধ্যে ওই কোর্স নিয়ে কোনো কম্বিনেশন নাই, ফার্স্ট অফ অল। একটা হচ্ছে আপনাদের সিআর আমাকে একবার বলছিল যে উনি একটা ল্যাব রিপোর্ট পাঠাবেন, উনি কমপ্লিটলি আমাকে দেন নাই। সো আমার কাছে মনে হয় যে ওটা দিয়ে পাঠাইলে আমি হয়তো চেক করে দিতে পারতাম। তো আমাকে হচ্ছে ওকে যদি আপনারা কোনো একটা ইয়ে করে দেন তখন হয়তো আমি করতে পারবো, বাট হচ্ছে আপনাদের আহ, আপনারা কথা বলে কোথাও জেনে হারায় যান, আপনারা আবার খুঁজে খুঁজে আনা লাগে। সো দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং। তো আপনি যদি বুঝতেছেন তাহলে একটা করে পাঠান, তাহলে আমি যাতে থরোলি কারেকশন করে দিলে আমি বেশ বুঝতে পারবো। আর কারো, আর কেউ? আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি ল্যাব সেশন রিপোর্টটা শেষ স্যার করছি। পাঠাই দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে।